নীল রোলার, লাল রোলার, নীল রোলার, লাল রোলার। ও, স্টুডিও লাল আলোটা জ্বলে গেছে না? খেয়ালই হয়নি। দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। কিছু শুনেছেন তো শব্দ? যা শুনেছেন একদম ঠিক শুনেছেন। নীল রোলার, লাল রোলার। আর এই রোলার দিয়েই পুরনো যা কিছু ধ্যান ধারণা সব ভেঙে নতুন বছরে এগিয়ে যাব। দুই বাংলা শ্রোতা বন্ধুদের বাংলা নববর্ষের শুভেচ্ছা তো জানিয়েইছি। বছরের প্রথমে আপনারা তো অপেক্ষা করে আছেন যে বিশেষ কী অনুষ্ঠান করবে আকাশবাণীর মহিলা বিভাগ। আজকে একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন স্টুডিওতে। কে? সে পাঠককুল বললেই বুঝতে পারবে যে আজকে স্টুডিওতে কে আছেন। পাতা ঝরার মরশুম চলে গিয়ে চারিদিকে এখন পাল্টা হাওয়া। পাখিদের শহরে যেমন এটুকু বৃষ্টিতে ফিঙে ভিজতে থাকে, আলোর গন্ধ যে বৃত্ত আঁকে তা কি ফুরায় শুধু চোখে, নাকি কম্পাস বেয়ে আমরা পৌঁছে যাই দোয়েল সাঁকোয়, যেখান থেকে ফানুস চড়ে জোনাকিদের বাড়ি খুঁজতে যাব? ছাতিমে বাবুইয়ের বাসা যদি না দেখি, তাহলে ৫৪তে এসে জীবন কি অসম্পূর্ণ? কে বলবে? যিনি বলবেন তিনি আজকের অতিথি, এই মুহূর্তের জনপ্রিয়তম লেখক স্মরণজিৎ চক্রবর্তী। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। কি বলবেন? নতুন বছর পড়ল, আমি চাইবো যে সবার জীবন যেটুকু যা কষ্ট দুঃখ আছে সেটা যেন এই নতুন বছরের বাকিটুকুও কেটে যায়। যে সামনে বছরটা যেন সবাই ভালো থাকেন, যেন আনন্দে থাকেন, রাগ একটু কম কম করেন, ভালোবাসারই যেন বেশি থাকে। এটুকুই বলার আছে, যে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই যে ভালো থাকা, আনন্দে থাকা, এটা আপনার বই পড়লে মনে হয়, অন্তত পাঠকরা সেরকমই বলেন। আপনার বড় হয়ে ওঠা একটা যৌথ পরিবারে, সেখানে অনেক মানুষের ভিড়, আপনার উপন্যাসেও অনেক চরিত্রের ভিড়। কোথাও কি সেইখান থেকেই বীজ বপনের সূত্রপাত? হ্যাঁ, সে তো বটেই। কারণ আমার ছোটোবেলা যেখানে মফস্বল শহরে কেটেছে, সেখানে আমরা একটা ছোট্ট বাড়িতে অনেক মানুষ থাকতাম। তো একটা মেলাই লেগে থাকতো যেন। আর মফস্বল শহরে সেই সময়কার 80s যে মফস্বল শহর, সেই সময় নিজের বাড়ি শুধু নিজের বাড়িতে ছিল না, আশেপাশের বাড়িটাও নিজের বাড়ির মতোই ছিল। আমি যেমন ভাবতাম তাই তারাও তেমনই ভাবতেন। তারা আমাদের বাড়িতে চলে আসতো, একসঙ্গে থাকা, খাওয়া, গল্প করা। আমাদের বাড়ির একদম পাড়ার সামনেই ছিল আমাদের ক্লাব। সেখানে আমার সেজ কাকা সেক্রেটারি ছিলেন। তো সেই পাড়ার ক্লাবের ছেলেরা চলে আসতো, তাদের পিকনিক, তাদের অনুষ্ঠান আমার মা, আমার পিসি, আমার কাকিমা সবাই মিলে তাদের রান্না করে দিত। এই যে সারাক্ষণই একটা হুল্লোড় চলছে, একটা মজা চলছে, সেটা না ছোটোবেলায় আমি 10-11 বছর অবধি পেয়েছি, যতদিন বাটানগরে ছিলাম। বাটানগরের কথা বলছি। সেইটা মন থেকে যেতে চায় না। আমি যত জুড়েই যাই, বাটানগর আমার থেকে যেতে চায় না। আমি হয়তো বাটানগর থেকে চলে এসেছি, বাটানগর আমার থেকে যায়নি বাটানগর এখনও। তো লেখার মধ্যে সেইটা চলে আসে বারবার, সেই আনন্দের কথা, অত মানুষের কথা, একসঙ্গে থাকার কথা, কমিউনিটি লিভিং যাকে বলে, যৌথভাবে বেঁচে থাকার কথা যেটা বলে, সেটা আমার লেখার মধ্যে হয়তো এই ছোটোবেলায় ওরমভাবে ছিলাম বলেই এখনও আসে। একসাথে বেঁচে থাকার কথা যখন বললেন, তখন বলি, লেখক স্মরণজিৎ তো সমষ্টি থেকে বিচ্ছিন্ন বলা যায়। ব্যক্তি স্মরণজিতে বাঁচতে বেশি পছন্দ করে। কোথাও সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পাওয়া যায় না, এবং তাকে চট করে ডেকেও পাওয়া যায় না। যদিও একটা আশার কথা যে আমরা ডাকতেই, প্রথম ডাকেই তিনি সাড়া দিয়েছেন। তো এইখানে এরকম বৈপরীত্য কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমার সবসময় মনে হয় যে আমি ইম্পর্ট্যান্ট নই। আমি যেটুকু করছি সেটুকু ইম্পর্ট্যান্ট হলেও হতে পারে, আমি শিওর নই, কিন্তু আমি ইম্পর্ট্যান্ট নই। ফলে আমার সোশ্যাল মিডিয়ায় থেকে বিভিন্ন রকম কথা বলা আমার মনে হয় অর্থহীন, আমার নিজের কাছে লাগে। আমি অন্যদের কিন্তু কিছু বলছি না, সবার জীবন, সে যেটা ভালো লাগবে করবে। আমার নিজের মনে হয় যে আমার কোনো দরকার নেই, ভালো লাগে না। আমার 2-3 জন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গেই আমি অনেক স্বচ্ছন্দ বোধ করি। আর একটু একা থাকলে একটু পড়াশোনাও করা যায়, নিজের মতো খেলাও দেখা যায়। আমি যেহেতু খেলা খুব ভালোবাসি, ফুটবল খুব ভালোবাসি, সিনেমা খুব ভালোবাসি, মুভিজ, এসব দেখা যায়, নিজের মতো সময় বার করা যায়। মানে আমি কি করলাম লোককে জানাবার চেয়ে পৃথিবীতে যা অলরেডি হয়ে আছে বা হচ্ছে, আমার তার প্রতি আগ্রহ বেশি। আর এই কথাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ধরুন আপনার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
জয় গোস্বামী কবিতার প্রসঙ্গে আসছি, তো সেই যে বাংলা সাহিত্যের যে ধারা সূত্রপাত, সেখানে তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না। তো বাংলা সাহিত্যের ধারা লেখকরা যেভাবে জনপ্রিয় হয়েছেন, সেই ট্র্যাডিশন সরঞ্জিৎ চক্রবর্তী বোধহয় মেনটেন করছে, এরকম মনে হয়। দেখুন, জনপ্রিয়তাটা না কারোর হাতে নেই। হ্যাঁ, মানে আমি যখন প্রথম লিখতে শুরু করি সেই ক্লাস 9-এ সিরিয়াসলি লেখালেখি শুরু করি। ক্লাস 9 থেকে, তার আগেও লিখতাম কিন্তু সিরিয়াস ছিলাম না, ক্লাস 9 থেকে সিরিয়াস হই। জনপ্রিয় হবই দুরাশা, উচ্চাশা, কোনো আশাই আমার ছিল না, কোনো দিন ছিল না। আমি জাস্ট যেটুকু লিখতে পারছি সেটুকুই ইম্পর্টেন্ট ছিল। জনপ্রিয়তাটা তো বললাম যেটা যেটা আমার হাতে নেই, কারোর হাতে নেই। কেউ জোর করে জনপ্রিয় হতে পারে না, বা ধরুন কেউ জনপ্রিয় হতে চায় না কিন্তু সেদিন জনপ্রিয় হওয়ার থাকে, সে হবেনি, তিনি হবেনি। হ্যাঁ, আর আপনি যাদের কথা বললেন শীর্ষেন্দুবাবু, ওনাকে আমি মাথায় রাখি আমার, কেননা উনি স্যার যে কত বড় মানুষ সেটা ওনার সঙ্গে কথা বললেই বোঝা যায়। জয় গোস্বামীর কথাও আপনি বললেন, জয়দার কবিতার আমি অন্ধভক্তর মতো বলতে পারেন। আমার জয়দার প্রচুর কবিতা মুখস্থ। আমার এমন একটা মজার ব্যাপারও আছে যে এইচএসে আমি প্রিয় বই লিখতে বলা হয়েছিল, ক্লাস 12-এ পড়ি তখন। আমি পাগলি তোমার সঙ্গের কবিতাগুলোর 60-70% আমার প্রায় মুখস্থ ছিল। তো আমি সেটাই লিখে দিয়ে এসেছিলাম প্রিয় বইতে, এবং আমায় কিছুই করতে হয়নি, আমি জাস্ট জয়দার কবিতাগুলো লিখেছিলাম। তার পরে 2 লাইন 3 লাইন লিখেছিলাম যে আমার কেন ভালো লাগে। তো আবার লিখেছিলাম এরকম, মানে অ্যাকচুয়ালি আমি লিখিনি, ওটা জয়দাই লিখেছিলেন। এবং যা অনেক নাম্বার দিয়েছিলেন স্যার, আমার মনে আছে। আমাদের স্যার ছিলেন শ্রী গোপালচন্দ্র বেড়া, দারুণ স্যার ছিলেন, বাংলায় অসাধারণ স্যার ছিলেন স্কুলের। তিনি আমাকে 15-তে 14 দিয়েছিলেন, যেটা বাংলায় পাওয়া যায় না, মানে পাওয়াই যায় না। এবং 90s-এর ওই সময় তো পাওয়াই যেত না, তখন পাওয়া যেত না। এবং স্যার, আমি সেটা পরে যখন আমার একবার সুযোগ হয়েছে, আমি জয়দাকে এটা বলেছি, এই ঘটনাটা বলেছি, জয়দা এই নাম্বারটা তো আমি পাইনি, আপনি পেয়েছেন। মানে অ্যাকচুয়ালি স্যার সেই হিসাবে স্যার কমই দিয়েছে, কেন ওটা আমি হলে 15-এ 30 দিতাম। কিন্তু যাই হোক আর কি। তো জয় গোস্বামীর লেখার আমি খুবই খুবই ভক্ত। কবিতার প্রসঙ্গ এসে পড়েছে, আপনার প্রিয় কবি জয় গোস্বামী, তার কথাও এসে পড়েছে। আপনার লেখালেখির সূত্রপাতটাও তো কবিতা দিয়ে, বা ওই বন্ধুটি যদি কবিতা এনে না দেখাতো, তাহলে কি এই সরঞ্জিৎকে পেতাম? সেই ঘটনাটা একটু শুনুক আমার শ্রোতা বন্ধুরা। তখন ক্লাস 9-এ পড়ি। আমার এক বন্ধু, তার নাম আর বলছি না, খুব ভালো বন্ধু, আমার ভীষণ ভালো বন্ধু। মানে যারা শুনছেন তাদের মনে কেন বলছেন না, তার টুইস্টটা শেষে আছে, আপনি শুনতে থাকুন। তারপরে ও এসে বললো, দেখ আমি একটা না কবিতা লিখেছি। বললে ডায়েরিটা দিল, ক্লাস 9-এ পড়ি, আমার মনে আছে। আম গাছ কবিতাটার নাম, কাপলেটে লেখা, 2 লাইন করে মিলিয়ে ছন্দ অন্ত মিলে লেখা, ভীষণ সুন্দর একটা আম গাছ নিয়ে কবিতা। আমি তো ভাবলাম যে ক্লাস 9-এ পড়ে এরকম লিখে ফেলেছে, আমি তো এর 1%ও লিখতে পারছি না। আমার মনে আছে, ডিস্টিংক্টলি মনে আছে, যে আমি বাড়িতে ফিরে সেদিনই সন্ধেবেলা ডায়েরি নিয়ে মানে রীতিমতো যুদ্ধ শুরু করে দিলেন যে আমাকেও ভালো কবিতা লিখতে হবে। এই চেষ্টা, একটা কবিতার প্রতি আগ্রহ ছিল, এই চেষ্টা শুরু হলো। তারপর তো যা লিখলাম, পড়লাম। এইবার এটা ক্লাস 9, এর প্রায় 2 বছর কেটে গেছে, আমার মাধ্যমিক হয়ে গেছে, আমি ক্লাস 11-এ উঠে গেছি। এক দুপুরবেলা, শনিবারের দুপুরবেলা, সেই বন্ধুর বাড়িতেই আমরা সবাই জড়ো হয়েছি, ক্যারাম খেলা হচ্ছে। আমাদের একটা ফুটবল ম্যাচ আছে, আমরা তারপর ম্যাচটা খেলতে যাব। ম্যাচটা শুরু হবে 3:30 নাগাদ। তো তার আগে আমরা ক্যারাম খেলছি। ক্যারাম খেলতে আমরা অনেকেই জড়ো হয়েছি, একটা বোর্ডে তো 4 জন খেলতে পারে, 4 জন খেলছে, আর আমি এমনি আশেপাশে বসে এমনি এই বই ওই বই টানাটানি করতে আচমকা একটা শুকতারা এসে হাসল। শুকতারাতে ওল্টেছে, পুরনো শুকতারা, বেশ অনেক পুরনো শুকতারাটা খুলে চমকে গেছি, আরে সে আম গাছ কবিতাটা, কবির নাম তো অন্য। আমি তখন যেটা বুঝলাম, অনেক পুরনো শুকতারার সঙ্গে সেটা আমি দেখেছি, আমার মাথায় তো ওটা আছে, অত ভালো কবিতাটা। আমি কাউকে কিছু বলতেও পারছি না, খুব প্রিয় বন্ধু যেরকম একটা কাণ্ড করেছে যে অন্যের কবিতা নিজের নামে বলে আমাকে জ্বালিয়েছে। এবং কিন্তু সেটা পড়ে আমার মনে হলো, আচ্ছা এরকম ব্যাপার। সেই বন্ধুটি পরে কবিতা লিখেছে, আবার তার নিজের কবিতায় লিখেছে, বেশ ভালো লিখেছিল, কিন্তু ওর কবিতাটা লেখা ছিল না। কিন্তু এই যে একটা ঘটনা ঘটেছিল, সেটা কোথাও আমাকে ট্রিগার করে দিয়েছিল যে আমাকেও ভালো লিখতে হবে, আমাকেও চেষ্টা করতে হবে। বোধহয় মানে বাকি আপনি যেভাবে কোনো প্রতিযোগিতায় হাঁটেন না, অদ্ভুতভাবে সেই বন্ধুই বোধহয় ওই প্রথমবার এবং শেষবার সরঞ্জিৎকে এরকম একটা প্রতিযোগিতায় ফেলে দিয়েছিল যে লিখতেই হবে। আসলে ওই যে কিশোর বয়সে আমি খুব ফুটবল খেলতাম, ফুটবল টিম গেম, এবং প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার খেলা। তখন ভেতরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছিল,
যেহেতু ফুটবল খেলতাম খুব। পরে যত বড় হয়েছি, যত হয়েছে তত আমার মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা একদম চলে গেছে। এখন তো শূন্য, নেগেটিভ বোধহয়। হ্যাঁ, তো কিন্তু তখন ছিল কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার। এখন একদমই নেই। এখন মনে হয় যে এসব করে সময় নষ্ট কেন করব? আমার যেটা ইচ্ছা হবে, কারোর ক্ষতি না করে আমি সেটুকু করবো, বাদবাকি আমার কোনো দায় নেই। আপনি যে সময়টা বড় হচ্ছেন, বা যেহেতু মফস্বলে বড় হয়েছেন এরকম একটা যৌথ পরিবারে, সেখানে কোথাও আপনার ছেলেবেলার সঙ্গে রেডিও জড়িয়ে আছে? হ্যাঁ, ভীষণভাবে জড়িয়ে আছে। আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, কালো রঙের, এবোনাইট বডি, সিলভার কালারের। এবং আমার ঠাকুরদা, আমি মিষ্টি দাদু বলতাম, মিষ্টি দাদু বলেই বলছি, তো মিষ্টি দাদু সারাক্ষণ রেডিও শুনতো। এবং সেখানে আপনাকে কি বলি, শনিবারের বারবেলা বলে ক্যাঁ করে দরজা খুলতো। সেই শনিবারের দুপুরবেলা আমি আমার বাড়ি থেকে পিসির বাড়িতে দৌড়ে যাচ্ছি, সেই নিঃশব্দ দুপুরবেলা, ইটের রাস্তা, আশেপাশে বাড়িঘর, ছায়া পড়ে আছে, ঠান্ডা ঠান্ডা। সব বাড়ির থেকে শনিবারের বারবেলা, রবিবারের দুপুরবেলা পাঁঠার মাংসের গন্ধের সঙ্গে বোরোলিনের সংসার মিশে থাকতো। শ্রাবন্তী মজুমদার আসতেন। এছাড়া আরেকটা হতো, ইন্দ্রাণী বলে একজন বলতেন, এভাবে আশ্চর্য সুন্দর করে বলতেন। তো সেইগুলো শুনতাম, গান শুনতাম। বাড়িতে সবরক্ষণ রেডিও চলতো সারাক্ষণ। আমার বাবা খুব রাশভারী গম্ভীর মানুষ ছিলেন, ওই হট্টগোল সবসময় খুব একটা পছন্দ করতেন না। ফলে বাবা ঢোকা মাত্র রেডিও বন্ধ হয়ে যেত, বাবা আবার বেরিয়ে যেতেন, আবার রেডিও চালু হয়ে যেত। রেডিওটা আমার ছোটোবেলার জীবনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বেজেই গেছে, জানেন। রবিবার বলুন, শনিবার বলুন, হ্যাঁ। তারপরে রোজ সকালবেলা আমি যেহেতু ঠাকুরদার সঙ্গে রাত্রিবেলা ঘুমোতাম, ঠাকুরদার পাশে মাথা কাছে রেডিও থাকতো, প্রাত্যহিকী দিয়ে শুরু হতো আরও ভোরে রেডিওতে। এবং আরও ভোরে যখন উঠতাম, রেডিও শুরু হতো একটা অদ্ভুত মিউজিক দিয়ে রেডিও শুরু হতো। ওই আমাদের সিগনেচার টিউন, ওই শুনলে মনের মধ্যে এমন একটা হতো, সেটা আমি কোনোদিন ভাষায় বোঝাতে পারবো না। ছোটোবেলাটা জুড়েই রেডিও আছে। তাছাড়া রেডিও নাটক হতো, আমার মনে আছে রেডিও নাটক শুনতে এত মজা লাগতো যে আচ্ছা পেনটা নাও, নিলাম, এই পকেটে রাখলাম, এই যে পুরো ব্যাপারটা, এগুলো শুনতাম এবং এখনও মনে আছে। এগুলো এত আনন্দ হতো আমার শুনে, এখনও স্পষ্ট এগুলো মনে আছে। মানে শব্দ দিয়ে যে কী করে দৃশ্যকল্প তৈরি করতে হয়, সেটা কিন্তু প্রথম রেডিও আমাকে শিখিয়েছে, যা আমি নিশ্চিতভাবে জানি আমার লেখালেখিতে এখন আমাকে অবশ্যই সাহায্য করে। ছোটবেলায় যখন ফিরেই গেছি, আজকে যেহেতু বাংলা নববর্ষ, তো ছোটবেলার নববর্ষ আর তার পরবর্তীতে লেখক স্মরণজিতের নববর্ষ, এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য আছে? ছোটবেলার নববর্ষটা তো অন্যরকম ছিল। আমরা ছোটবেলায় নিজেরা ছোট ছোট কার্ড তৈরি করতাম। নববর্ষের দিন ফুটবল খেলা হতো, বাটানগরের প্রচুর মাঠ ছিল, সেই মাঠে ঘুরে ঘুরে ফুটবল খেলা দেখতাম। যখন একটু বড় হয়েছে আমিও খেলতাম, সে ভীষণ আনন্দ ছিল আর কি। আমাদের ব্যবসায়ের বাড়ি, ফলে বাড়িতে গণেশ পুজো হতো, তার একটা প্রসাদ খাওয়া ছিল, বাড়িতে লোক আসতো, এটা খুব মজা হতো। বড় হওয়ার পর যখন বাবার ব্যবসা আরও বাড়লো, আরও বেশি লোকজন আসতো, দুপুরবেলার খাওয়া দাওয়া হতো। তাছাড়া আমার কলেজ লাইফে আমার বান্ধবী ছিল, হ্যাঁ। তো নববর্ষের দিন আমরা দুজন, 2 বছরই সুযোগ হয়েছে, তারপর আর সুযোগ হয়নি, কিন্তু 2 বছরই আমি বান্ধবীর সাথে ঘুরতে বেরোতাম। মানে অফিসের ওই সব, তখন আমি অফিস জয়েন করিনি, কিন্তু যেহেতু অনুষ্ঠান আমাকেও যেতে হতো। অফিসের দুপুরবেলা খাওয়াটা হওয়ার পর আমার টার্গেট থাকতো যে 2:30-3টের মধ্যে বেরিয়ে যাবো, কেননা ও ওয়েট করবে আমার জন্য। ও না, ওখানে না গেলে অসুবিধা আছে। তো ওখানে করে আমরা 6:30-7টা অবধি থেকে ট্রায়াঙ্গুলার পার্কে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল, এখনও আছে, লম্বা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, নাম বলছি না, যারা ট্রায়াঙ্গুলার পার্ক জানে তারা জানে, হ্যাঁ। তো আমরা সেই সিঁড়ি দেওয়া রেস্টুরেন্টে উঠতাম, উঠে দুজনে খেতাম, অনেকক্ষণ বসতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, করে সাদানি দিয়ে হাঁটতে হাঁটতে মেঘমল্লা বলে একটা বাড়ি আছে গড়িয়াহাটে, ওর সামনে থেকে ও গড়িয়ায় থাকতো, গড়িয়ায় যাওয়ার অটো থেকে তুলে দিয়ে খুব মনে, যে বছরের প্রথম দিনটা এত ভালো গেল, এটা কী করে হতে পারে, এটা দারুণ ব্যাপার আর কি, আশা করি সারা বছরটা এরকম ভালো যাবে, এরকম মন করতে করতে হাঁটতে হাঁটতে আবার বাড়ি, মানে গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে আমি মুদিয়ালি থাকি, তো মুদিয়ালিতে হাঁটতে হাঁটতে ফিরে আসতাম। সে এক আশ্চর্য আনন্দের ছিল। এখনকার সময় আর কি আমি যাদের হয়ে লিখি, এখনকার নববর্ষে আমি তাদের ওখানে যাই, এবং ওই বছরে একবারই আমি কোনো অনুষ্ঠানে যাই, এছাড়া কোথাও অনুষ্ঠানে যাই না। আমার বন্ধুরা বলে যে তুই না গেলে তোর বিয়ে হতো না, বলে বোধহয় তুই বিয়েতে গেছিস, আর হয়তো সেটাও যেতিস না যদি দূর থেকে হয়ে যেত আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো সেইটা করি। তারপর বাড়ি ফিরে আসি, এখন বাড়িতে অনেক বন্ধুবান্ধবরা আসে, আড্ডা হয়, গল্প হয়। আমাদের বাড়ির খুব কাছে লেক, রবীন্দ্র সরোবর লেক, সেখানে আমরা সবাই মিলে বসি, আড্ডা মারি,
হ্যাঁ, আগে অনেক কিছু খাওয়া দাওয়া হতো, কিন্তু আমার এখন খাবারের নানা রকম রেস্ট্রিকশন চলে এসেছে জীবনে, তাই আর খেতে পারি না। কিন্তু আড্ডাটা হয় নববর্ষের দিন, আমার খুব ভালো লাগে। অত গরম টাইমের মধ্যে হলেও বাংলা নতুন বছর পড়ছে, এটা কি জানি হাওয়ায় হাওয়ায় কেমন একটা আনন্দ আনন্দ ভেসে বেড়ায় মনে হয়। বাঙালি বলতে যা বোঝায় সেই অনেক গুণ, যারা ধরুন প্রায় বিরল হয়ে আসা যে গুণগুলো, সেগুলো অনেক কিছুর উত্তরাধিকারের মতো বহন করে চলেছেন লেখক স্মরণজিৎ। বাঙালি আড্ডাবাজ, বাঙালি খেতে ভালোবাসে, নববর্ষে ঘুরতে ভালোবাসে, আর যতক্ষণ না খুব দরকার পড়ে ততক্ষণ পর্যন্ত কাজ করে না, মানে কুঁড়ে। হ্যাঁ, উনি নিজের সম্পর্কেও সেটাই বলেন। কিন্তু এত কুঁড়ে লোকটা প্রায় বলা যায় দু হাতে লেখে, আর তার মস্তিষ্ক এত সচল কী করে থাকে? এখন আমি জানি না, আমি বেসিক্যালি কুড়ে। লোকে হয়তো ভাববে যে আমি একটু বিনয় করছি বা এগুলো মজা করতে বলছি, তা নয়। আমি তো জানি, আমার স্ত্রী জানেন সবচেয়ে বেশি যে আমি কতটা কুড়ে আর কি। হ্যাঁ, এবং আপনার ধরুন যারা পাঠক, বা যারা মানে পাঠক বলতে যারা আপনাকে শুধু আপনার বই পড়ে না, আপনি কোথাও কিছু ইন্টারভিউ দিলে শোনে, পড়ে, সেখানেও আপনি বারবার এই কথাটা বলেছেন যে আমি ভীষণ কুঁড়ে, আমি ভীষণ কুঁড়ে। হ্যাঁ, আমার মানে মনে হয় যে এত পরিশ্রম করে কি হবে, সে তো এই কিন্তু পৃথিবী ছেড়ে তারপরে চলে বলছি যেতেই তো, হবে। এত মস্তিষ্কে এত ভাবনা হুড়মুড়িয়ে কি করে আসে ওই এই যে কুঁড়ে মানুষটার? কুড়ে মানুষদেরই তো মস্তিষ্কে ভাবনা আছে বলুন। তাকে তো কিছু, সে তো কিছু করে না, তো তার মাথায় তো সারাক্ষণ কারখানায় প্রোডাকশন হয়েই চলেছে ভাবনা। ভাগ্যিস। আচ্ছা, আরেকটা কথা মনে হয় যে ধরুন আপনি তো এখন লিখছেন, আগে এই নববর্ষকে কেন্দ্র করে বই বেরোনোর বা বই প্রকাশের যে উন্মাদনা ছিল, এখন কি সেটা অনেকটাই বইমেলা কেন্দ্রিক হয়ে উঠেছে? আর এটা কি কোথাও আমাদের যে চিরন্তন ঐতিহ্য বা ধারা যাই বলুন না কেন, সেটা থেকে কি সরিয়ে নিয়ে এসেছে? বা ভালো খারাপ, পজিটিভ নেগেটিভ, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বইমেলা বোধহয় শুরু হয়েছে 1975 বা 76 সাল থেকে। ফলে এবং একটা বড় ব্যবসার জায়গা, একটা বড় ব্যবসার জায়গা। ইকোনমি আমাদের জীবনকে ড্রাইভ করে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না, কেউ না। তো সেটার ফলে বইও একটা ব্যবসা, তো বিক্রি ইত্যাদি। তো সেটাও যে সেই দিকেই টিল্ট করবে যেই দিকে তার বিক্রির সম্ভাবনা বেশি এবং যেদিকে তার প্রদর্শনের সম্ভাবনা বেশি। এবং প্রদর্শনের সম্ভাবনা বেশি এই জন্যই যে যেহেতু বুক ফেয়ারে প্রচুর লোক আসে, ফলে বুক ফেয়ারে তো সবচেয়ে বেশি বই বেরোবেই। কিন্তু যতদিন না বুক ফেয়ার শুরু হয়েছিল তার আগে ছিল পয়লা বৈশাখ কেন্দ্রিক। কিন্তু যেহেতু এইটা হয়েছে, ফলে পয়লা বৈশাখের উপর একটুখানি চাপ কমেছে। এই বিপুল আকারের বুক ফেয়ারটা তো হয় না, সেটা হয় ওই শীতকালে। এবং সেখানে যেহেতু প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসেন, সেখানে বইয়ের প্রদর্শন, বইয়ের বিক্রিটা অনেক বেশি হয়। ফলে সেটা নির্ভর করে যে বই বেরোবে বেশি, সেটা স্বাভাবিক। কিন্তু পয়লা বৈশাখও এখনও বই বেরোয়, আমার নিজেরই বই বেরোচ্ছে আজকে এই পয়লা বৈশাখে। ফলে সবসময় পুরুষ লেখকের চোখে নারীদের একটা সৌন্দর্য, রূপ বর্ণনা অন্যরকমভাবে আমাদের কাছে বারবার ধরা দেয়। আর লেখক স্মরণজিৎ নারীকে যেভাবে আঁকেন, তাতে তো পাঠককুল একেবারে তার প্রেমে হাবুডুবু। তো এই রকমভাবে নারী চরিত্র, এবং এত নারী চরিত্রের ভিড় কেন, কিভাবে আসে? তার কারণ আমি ছোটোবেলা থেকে আমি মেয়েদের মধ্যেই বড় হয়েছে। আমাদের যৌথ পরিবারে মা, ওপরের যে বললাম বাড়িওয়ালি, তাদের যে আমি মাম্মাম বলতাম, মাম্মাম, আমার দুই পিসিমা, আমার কাকিমা, আমার পাড়ার যে দিদিরা, পাড়ার পিসিরা, পাড়ার কাকিমারা, সব আমাদের বাড়িতে বিশাল আড্ডা বসতো। আমি তাদের মধ্যে বসতাম, রং করতাম, বসে আঁকতাম, রং করতাম, কিন্তু কান ওই দিকে থাকতো যে তারা কি বলছে। হ্যাঁ, কেননা গল্প শুনতে ভালো লাগতো তো, আর সেখানে নানান রকম গল্প হতো। সেই গল্পের যে কি আশ্চর্য ব্যাপ্তি, সে আর এখন আমি আর রেডিওতে কি বলি, তো সব মাথায় ঢুকতো, বুঝলেন, সব মাথায় মধ্যে জমতো। তারপরে যখন বড় হয়েছি, তখন বান্ধবীর সংখ্যাও বেড়েছে ক্রমশ, এবং বান্ধবীরাও আমাকে যথেষ্টই ইন্ডালজ করেছে, তারাও তাদের অনেক কথা বলেছে জীবনের। ফলে মহিলারা আমাকে প্রচুর হেল্প করেছে মেয়েরা, এবং তারা আমাকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছে। এমনি বাংলায় বললে লাই যাকে বলে, হ্যাঁ, তো এসব দিয়েছে আর কি। ফলে আমার গল্পে তো তাদের প্রতি যে কৃতজ্ঞতা, তাদের কাছ থেকে যা শেখা, সেগুলো তো এসেছেই। ফলে আমি সবসময় ওই জন্য তাদেরকে, আমি যেভাবে তাদের দেখি, যেভাবে সেভাবেই এসেছে আর কি। এবং আমার মনে হয়, আমার মেয়ে আছে, আমার মেয়ের 15 বছর বয়স, আমি ওকেও দেখি, আমার স্ত্রীকে দেখি, আমি আশেপাশে দেখি যে মেয়েরা এত শক্তিশালী, মানে পুরুষদের চেয়ে তো অনেক শক্তি, যে তাদের কথা তো আসবেই, বলুন, যার শক্তি বেশি তার কথা লেখায় আর আসবে না? এত এত চারপাশে মানুষ আপনাকে প্রশ্রয় দিয়েছে, নারীরা প্রশ্রয় দিয়েছে, আপনি তো জীবনে এখনো পর্যন্ত যে এত আপনার মানে
পাঠককুল বা ফ্যান যাকে আমরা বলি, সেখানে এত এত মহিলার সংখ্যা, এত নিশ্চয়ই প্রেমপত্র, সেগুলোকে তো আপনি প্রশ্রয় দেন না। দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রেমের ব্যাপারটা না খুব ডেলিকেট, হ্যাঁ, খুব ডেলিকেট ব্যাপার। আর আমার লেখালেখি করতে করতেই এমন একটা সময় চলে যায় যে আমি অন্যদিকে কী করে মন দেবো বলুন? আমার তো লিখতে হবে, অন্যদিকে মন দেওয়াই যাবে না। ফোকাসটা খুব ইম্পর্টেন্ট জীবনে, যে কাজটা করছে তাতে ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্রেমের কথা হচ্ছে, ভালোবাসার কথা হচ্ছে, তো যেখান থেকে শুরু অর্থাৎ কবিতা, তা আজকে এই বিশেষ অনুষ্ঠানে বসে একটা কবিতা শুনবো না সেটা হয় না, একটু সেই ছোঁয়াটা বরং নিই, যেটা অন্তত আমার তো বটেই, এবং আমার মনে হয় কবিতা প্রেমী শুধু নয়, আপনার পাঠকের কাছেও ভীষণভাবে স্মরণজিৎকে চিনিয়েছে যে কবিতা, সেটার একটু ছোঁয়া পাই। আচ্ছা, আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। হ্যাঁ, লেখাটার নাম চড়াই। চশমা তোমার ভুরুর ওপর বৃষ্টি পাঠায়, গালের পাশে ভ্রমর পাঠায় তিলের ফোঁটা, নদীর জলে চাঁদ ভেঙেছে অনেক বছর, তবু তোমার দৃষ্টি দেখে চমকে ওঠার মধ্যে বুঝি আমার আজও ছাতিম বেঁচে, অটোয় বেচে মন খারাপের বাড়তি কয়েন, এই দুহাতে শব্দ লেগে তোমার গায়ের, ঠোঁটের ছোঁয়া লুকোচ্ছি না চুমুর ভয়ে। নতুন আমি সাহস করে ডায়েরি খুলি, বন্ধ ঘরে চড়াই এসে ঢুকছে আবার, হাজার বছর হিজিবিজির সবটা মুছে, তুমি আমার এই জীবনের গন্ধর আবার। বাহ! যার কবিতা পড়ে, যাকে ভালোবেসে আপনার কবিতা লেখার শুরু, অর্থাৎ জয় গোস্বামী, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কবিতা লিখবেন না। তো লেখক হিসেবে কি আপনার মনে হয় যে একটা সময় পর গিয়ে সবারই দাঁড়িয়ে দেওয়া উচিত স্বেচ্ছায়? দেখুন, আমার মনে হয় জয়দা বলেছেন ছাপতে দেবেন না, লিখবেন হয়তো, ছাপতে দেবেন না। এইটা আমার কাছে একটা খুব কষ্টের জায়গা, যে জয়দা কি লিখছেন আমি আর দেখতে পাবো না। এটা আমার খুব কষ্টের জায়গা, কারণ আমি জয় গোস্বামীর কত বড় ভক্ত, কত বড় তার লেখার অনুরাগী, সেটা আমার খুব কাছের লোকেরা জানেন। ফলে এটা আমার কাছে একটা খুব কষ্টের জায়গা যে জয়দা ছাপতে দেবেন না। এই গেল এক। দাঁড়িয়ে দেওয়া দরকার কি দরকার না, এটা না, যার তার মতো করে। যেমন রমাপদ চৌধুরী, শ্রী রমাপদ চৌধুরী, উনি একটা সময় ঘোষিতভাবে লেখা ছেড়ে দিয়েছিলেন, লেখা বন্ধ করে দিয়েছিলেন। তো জয়দা এরকম বললেন। তো আমার মনে হয় না, সম্পূর্ণ তার নিজের ভেতর থেকে একটা কলিং আসা উচিত। আমার নিজের মনে হয় যে এইটা যিনি লিখছেন তিনি ঠিক করবেন, এই ব্যাপারে আমি আর কি বলবো। লেখা বন্ধ করে দেওয়া বা লেখা ছেড়ে দেওয়া, এরকম কখনো হয়েছে আপনার ক্ষেত্রে যে লেখা আসছে না, একটা ব্লক তৈরি হয়েছে? দেখুন, সবার হয়, ব্লক তো আসবেই, কিন্তু ব্লক নিয়েই আপনাকে চলতে হবে। জীবনে যেমন স্ট্রেস টেনশন নিয়ে চলতে হয়, লেখক জীবনে রাইটার্স ব্লক নিয়েই চলতে হবে। কিন্তু প্রফেশনালি লিখি এখন টাকা পয়সা পাই, ফলে প্রফেশনাল ফিল্ডে ইন্সপিরেশনের জায়গা নেই, কেউ শুনবে না, আমার ভাব আসছে না, আমার এই আসছে না, ওই আসছে না, কেউ শুনবে না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। কিন্তু লিখতে লিখতে এমন একটা কন্ডিশনিং তৈরি হয়ে যায়, এই লেখা এসে এমনি যখন বসে থাকি তখন কিছু না কিছু মনের মধ্যে এসে জমতে থাকে, সেগুলো জমিয়ে রাখতে হয়, যখন কেউ লিখতে বলে তখন লিখতে হয়। এই যে প্রফেশনালি লিখি আপনি বললেন, সেখানে ধরুন প্রকাশকের চাপ, সেখানে লিখতেই হচ্ছে, এই লেখাটাই কি আপনাকে আজকে এই চাপটা কি এই জায়গায় নিয়ে এসেছে, নাকি একই সঙ্গে মনের তাগিদও এসেছে, বা অনেক সময় মনের তাগিদের চেয়েও চাপের বেশি ভালো লেখা হয়েছে? কি হয় আপনার ক্ষেত্রে? লেখক না, একজন লেখক গাছের মতো। গাছের কি শুধু জল লাগে? তার তো মাটি, সার, আলো সব লাগে। তো চাপও লাগে। আপনি যেহেতু কুঁড়ে মানুষ, মানে যেহেতু বলেন, সেই জন্য আমি ঠিকই বলেছেন। যদি চাপ না থাকতো আমি তো লিখতামই না। আমি তো শুয়ে শুয়ে বই পড়তে, সিনেমা দেখতে সবচেয়ে ভালো লাগে বেশি। চাপ থাকা খুব ইম্পর্টেন্ট। মানে হয়তো মাথায় আসতো, কিন্তু দূর কি হবে বলে হয়তো শুয়ে থাকতাম। ফলে চাপটাও দরকার, মাথার মধ্যে আইডিয়া আসা দরকার, সেটা প্রকাশ করতে চাওয়ার দরকার। যখন খুব কম্পিটিটিভ ছিলাম, খুব অল্প বয়সে, তখন তো এমনি লিখতাম, কিন্তু আস্তে আস্তে কম্পিটিশনের ব্যাপারটা মন থেকে চলে যাওয়ার পর চাপটা আমাকে হেল্প করেছে বটেই, এই যে লেখার ব্যাপারে। এই যে আপনি পুরো আজকের অনুষ্ঠান জুড়ে নয়, সর্বত্রই বলেন, এই ধরুন কে পড়লো কে না পড়লো, বা আপনার কারণ লেখা কেউ ভালোবাসছে কি বাসছে না, এটা কিচ্ছু আসে যায় না। সত্যি সত্যি একজন ধরুন মানুষ হিসেবেও যদি বলি, এই জায়গাটায় মানে চাওয়া পাওয়ার ঊর্ধ্বেই যে দর্শনটা,
কিভাবে নিয়ে এলেন নিজের মধ্যে? এটা তো নানান রকম দেখুন, এমনি এমনি তো কিছু আসে না। হ্যাঁ। এবং আমি তো বিশাল কোনো মহাপুরুষ নই। মানুষ জীবনে নানা রকম কষ্টের মধ্যে দিয়ে যায়। কষ্ট তাকে শেখায়। কষ্টের মতো বড় শিক্ষক কেউ নয়। আমিও নানান রকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যেতে যেতে, ডাউনসই বেশি, আপস আর কোথায় সেভাবে, মধ্যে যেতে যেতে আমি বুঝেছি যে আপনি যদি সরে থাকতে শেখেন, আপনি যদি নিজেকে ইনসুলেটেড করে নিতে পারেন এরগুলোর থেকে, তাহলে আপনি ভালো থাকবেন। তাহলে আপনি ভালো মানে কি, তাহলে আপনি থাকবেন। না হলে আপনি এমন কষ্টের মধ্যে পড়বেন, সেখান থেকে নিজেকে ওঠাতে পারবেন না। দেখুন, সবার মনের যে আর কি রিয়াকশান একরকম নয় একটা ঘটনার প্রতি, কারোর বেশি কারোর কম। আমি আমার মন জানি কেমন, কত সহজে সে ভেঙে পড়ে, বা কত সহজে সে দাঁড়ায়, বা সে কেমন রিয়্যাক্ট করে আমি জানি। তো আমার সেইটা হিসেবে আমার এটা ক্যালিব্রেশন শুরু হয়েছিল 22 বছর বয়স থেকে। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে আমাকে এবার উইথড্র করতে হবে আস্তে আস্তে সব কিছুর থেকে। তো সেই উইথড্র হতে 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 একটা সময় পর খানিকটা অ্যাচিভ করেছি। সব কি আর পেরেছি? সবটা পারিনি। তো এখনও সংঘর্ষ চালু আছে। অনুষ্ঠানেরও প্রায় শেষে এসে গেছি বলা যায়, একেবারেই শেষ লগ্নে দাঁড়িয়ে আছি। এবং আমার খুব ভালো লেগেছে জানেন এই কথাটা শুনতে, যে আমরা যদি একটু করে শিখে যাই, আমাদের সাধারণ মানুষের জীবনেও তো কত কিছু ঘটে বলুন না প্রতিদিন, সব থেকে কি আর নিজেকে সরিয়ে রাখতে পারি? যদি পারি তাহলে আজকের এই অনুষ্ঠানটা না সার্থক হবে। তাহলে একটু নিজে ভালো থাকা শিখে যাব। আপনাকে ধন্যবাদ। এরকম একজন মানুষ, আপনি যেখানে আসতে চান না সেই মানুষটাকে আমরা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এবং আমার বিশ্বাস আপনার যারা পাঠককুল আছেন তাদেরও প্রত্যেকের খুব ভালো লাগছে। শেষ করব, একটা লেখার কোনো একটা অংশ যদি পড়েন, সেটা আপনার ইচ্ছা। বিশেষ করে স্মরণজিৎ বলতে যে কথা, যে ভালোবাসা, যে একটা উপন্যাস পড়ার পর একটা হ্যাপি ফিলিংস, একটা সুখানুভূতি, মনটা ভালো হয়ে যাওয়া, এই সব যে অনুভূতিগুলো হয়, মনের মধ্যে উথাল পাথাল করে, অনেক কিছু শব্দ পাকিয়ে ওঠে, সেই রকম কোনো শেষ চাই। আচ্ছা, আমি একটু দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, সত্যি একটা ভালো লাগা কাজ করছে। আর যেমনভাবে লেখেন সেরকমভাবেই আমাদের আনন্দ দিন, এই আশা রাখি নতুন বছরেও। অনেক ধন্যবাদ। আপনারাও সবাই নতুন বছরে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। লেখার রেশটুকু দিয়ে শেষটুকু করব। এটা আমি পড়ছি আমার নীলরোলার লালরোলার বলে যে উপন্যাস আছে, সেখান থেকে একটা ছোট্ট অংশ পড়ছি। আপনাদেরও কি এসব পড়ে কষ্ট হলো একটু? যদি হয় তাহলে আমায় মার্জনা করবেন। আপনাদের কষ্ট দেওয়া আমার জীবন ধর্ম নয়। আমি খুব ছোট্ট এবং সামান্য একজন লেখক। বাংলা সাহিত্য আমাকে মনে রাখবে না জানি। তাই যে কটা দিন আছি আমি মানুষকে কষ্ট দিতে চাই না। আপনারা কখনো যদি দুর্ঘটনাবশত আমার লেখা পড়ে থাকেন, দেখবেন আমি হাসি খুশি ভালোবাসার আনন্দময় মিলনাত্মক গল্পই লিখি। সেই গল্প যেখানে সবাই খুশি থাকে, যেখানে যে যাকে ভালোবাসে তাকে অধিকাংশ সময়ই পেয়ে যায়। সেই গল্প যেখানে কেউ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে চোখ মোছে না। দুই বাংলার শ্রোতা বন্ধুরা, খুব ভালো থাকবেন। আজকে বাংলা নববর্ষ, বাংলা ভাষা আমাদের সঙ্গে থাক, বাঙালিয়ানা বছর জুড়ে আমাদের অস্তিত্বে মিশে থাক। আজ মহিলাদের আসর এই পর্যন্তই। বিশেষ অনুষ্ঠানে ছিলেন এই সময়ের প্রথিতযশা লেখক স্মরণজিৎ চক্রবর্তী। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতামা মুখোপাধ্যায়।